ভারতীয় রাজনীতির ক্ষেত্রে যেমন বলা হয় যে উত্তরপ্রদেশ যার, দিল্লির মসনদ তার, সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হয় উত্তর 24 পরগনা যার, কলকাতার গদি, নবান্নের গদি, যাই বলুন না কেন, এখন তো মহাকরণ নবান্ন সব হয়ে গেছে, সোজা কথায় বাংলার তখ্তে সেই বসবে। সুতরাং বাংলার রাজনীতিতে উত্তর 24 পরগনার গুরুত্ব অপরিসীম। আমরা দেখেছি সেই বাম আমল থেকে শুরু করে তৃণমূল আমলেও যে সেই জেলাতে আধিপত্য ধরে রাখতে পেরেছে, মোটামুটি গোটা রাজ্যের শাসন তারাই করেছে। আর হবে নাই বা কেন, পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা, 5টা লোকসভা আসন আছে, 33টা বিধানসভা আসন আছে, ফলে সব দলেরই নজর থাকে এই জেলার ক্ষেত্রে। আর এবারে এই 5টি আসনের মধ্যে 4টি আসনেই কি পদ্ম ফুটবে? শুভেন্দু অধিকারীরা অত্যন্ত জোরের সঙ্গে বলছেন, এখন রাজনীতি করতে গেলে অনেক কথাই বলেন, কিন্তু সত্যি কি বাস্তবে 5টার মধ্যে 4টে আসন ছিনিয়ে নিতে পারবে বিজেপি? আর যদি পারে, তারপর নবান্নের গতিটা টিকিয়ে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? বঙ্গ রাজনীতিতে কিন্তু সেই চর্চা শুরু হয়ে গেছে। কি অঙ্কে কেন মনে করা হচ্ছে যে 4টে আসন এবার বিজেপির ভাগ্যে যেতে পারে, যেগুলো তৃণমূলের জেতা আসন ছিল? আসুন দেখে নিই এক নজরে পুরো ছবিটা। নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, উত্তর 24 পরগনার 5টি আসন 2019-এর ফলাফল যদি দেখেন, সেখানে কিন্তু চমকে দিয়েছিল বিজেপি। কেননা 5টার মধ্যে 2টো আসন তারা ছিনিয়ে নিয়েছিল, বনগাঁ আর ব্যারাকপুর। যদিও দমদমে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই, ক্লোজ ফাইট ছিল, সেই আসনটা যে কেউ পেতে পারত, শেষ পর্যন্ত ধরে রাখেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। বারাসাতটা একটা বেশ কমফোর্টেবল মার্জিনে জিতেছিল তৃণমূল। আর বসিরহাট তো সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, ওখানে তৃণমূলের গড় ধরে নেওয়া হয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে 5টার মধ্যে 4টে আসনে কিন্তু বিজেপির একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমনকি বসিরহাট আসনে বিজেপি জিতবে কিনা জানি না, কিন্তু তৃণমূল হেরে যেতে পারে এমন সম্ভাবনাও শুরু হয়ে গেছে। কেন বলছি এই কথা? এক এক করে প্রত্যেকটা আসন আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই কথা বলবো বনগাঁ আসন নিয়ে। এই বনগাঁ আসন তৃণমূলের দখলে ছিল, কিন্তু ঠাকুরবাড়িতে সেই স্প্লিটটা আসে এবং তারপর শান্তনু ঠাকুরের হাত ধরে বনগাঁ আসন চলে আসে বিজেপির দিকে। 1,11,000 আরও কিছু বেশি ভোটে খুব সম্ভবত জিতেছিলেন শান্তনু ঠাকুর এই বনগাঁ আসন থেকে। এবং এবারেও সেখানে যেভাবে মতুয়া ভোট রয়েছে বিজেপির পাশে, সেই জায়গাটা বনগাঁ আসন কিন্তু মোটামুটি মনে হচ্ছে বিজেপি ধরে রাখতে চলেছে। শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছে, তার একটা স্থানীয় স্তরে জনপ্রিয়তা রয়েছে, এইসব ফ্যাক্টরগুলো তো রয়েছেই। তার পাশাপাশি যেটা তৃণমূল একটা বলার চেষ্টা করছে যে এতদিনেও তো CAA করতে পারলো না কেন্দ্র, এখানে দ্বিচারিতা হচ্ছে। অন্যদিকে সেইটাই কিন্তু বুমেরাং হয়ে ফেরত আসছে তৃণমূলের দিকে। কেননা এই CAA করলেই NRC করবে, এবং তারপর এই দেশের যারা মুসলমান রয়েছেন, যারা সংখ্যালঘু ভাই বোন রয়েছেন, তাদেরকে দেশ ছাড়া করা হবে। এই আন্দোলন, এই প্রচার তো তৃণমূল করছে। সুতরাং তৃণমূলের এই দ্বিচারিতায় পা দিতে রাজি নয় মতুয়াবাসী, এবং তাদের বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যদি কোনো রকমে জিতে যায় বা তারা কেন্দ্রে ক্ষমতায় আসে, তারা তো জীবনে CAA চালু করবে না, আমরা নাগরিকত্ব পাবো না। সুতরাং সেই জায়গা থেকে বিজেপিকেই ভোট দেওয়া অনেক ভালো। সুতরাং বনগাঁ আসন কিন্তু এবার বিজেপি ধরে রাখতে পারে, এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বনগাঁ আসনের পর কথা বলবো দ্বিতীয় আসন ব্যারাকপুর। যে ব্যারাকপুর আসনে গতবার কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। এই অর্জুন সিং কিন্তু চেয়েছিলেন তিনি তৃণমূলের টিকিটে বনগাঁ থেকে ব্যারাকপুর থেকে দাঁড়ান, কিন্তু দীনেশ ত্রিবেদী তার উপরই ভরসা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দীনেশ ত্রিবেদী এবং অর্জুন সিংকে মুখোমুখি নবান্নে বসিয়ে বৈঠক করিয়ে তিনি ভেবেছিলেন তিনি মিটিয়ে দিতে পেরেছেন। কিন্তু যে মুকুল রায়ের সঙ্গে অর্জুন সিংয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল, সেই মুকুল রায় তখন বিজেপির হয়ে খেলছিলেন, এবং সেখানে দৌত্যের কাজ করেন শঙ্কুদেব পাণ্ডা। যুদ্ধ দেন অর্জুন সিং আর মুকুল রায়কে বসিয়ে দেন মুখোমুখি, সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তারপর অর্জুন সিংয়ের এই রাজ্য থেকে কিভাবে ঝাড়খণ্ড হয়ে গাড়িপথে অন্য রাজ্যে গিয়ে সেইখান থেকে দিল্লি আসা, সে এক রোমহর্ষক কাহিনী, এবং শেষ পর্যন্ত দিল্লিতে গিয়ে যোগ দেন বিজেপিতে অর্জুন সিং, বিজেপির টিকিটটাও পান। কিন্তু যেরকম মনে করা হচ্ছিল যে সেখান থেকে তিনি বড় ব্যবধানে জিতবেন, সেটা হয়নি। 14,000-এর কাছাকাছি সেই আসন থেকে যেতে এই অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে ব্যাক করে গেছেন। এবার তার ফলে বিজেপি সেখানে নতুন প্রার্থী করতে চলেছে। কিন্তু মুশকিল হচ্ছে অর্জুন সিংকে আবার টিকিটটা পাবেন ব্যারাকপুর থেকে, সেইটাও আবার লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেভাবে তার বিরুদ্ধে সোমনাথ সিং দেগে চলেছেন সমানে, সেই জায়গা থেকে অর্জুন সিং যে খুব কমফোর্টেবল জায়গায় আছেন তা কিন্তু নয়। অন্যদিকে অর্জুন সিং বলেছিলেন সোমনাথ শ্যামের সিকিউরিটি সরিয়ে নেওয়া হোক। সোমনাথ শ্যামের সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে তৃণমূল সরকার, এমনকি পার্থ ভৌমিকেরও সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে।
এবং সেই জায়গা থেকে অর্জুন সিং কিন্তু আবার টিকিট পাচ্ছেন কিনা এইটা নিয়ে তৃণমূলের অনেকেই সন্দেহ প্রকাশ করছে। এর মাঝখানে আপনাদের মাথায় থাকবে কালকে বরানগরের বিধায়ক তাপস রায়, তার বাড়িতে কিন্তু ইডি হানা হয়ে গেছে। যদিও ইডি তার মোবাইল এবং কিছু কাগজপত্র নিয়ে যাওয়া ছাড়া বেশি কিছু করেনি, কিন্তু এই তাপস রায় হচ্ছেন আবার ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা তৃণমূলের রয়েছে তার সভাপতি। সুতরাং এই জেলাতে তিনি এবার কতখানি টাইম দিতে পারবেন যদি ইডির টানাহেঁচড়া শুরু হয়, সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কে প্রার্থী হবে সেখানে দ্বন্দ্ব রয়েছে, অর্জুন সিংয়ের রোলটা ঠিক কী হতে চলেছে, এই জায়গাতে কিন্তু ধীরে ধীরে সেখানে কিন্তু ঘর গুছোচ্ছে বিজেপি। ফলে ব্যারাকপুরটা গতবারের থেকে বেশি মার্জিনই বিজেপি ধরে রাখতে পারে এমন একটা হাওয়া কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। বিশেষ করে অর্জুন সিং সোমনাথ শ্যাম দ্বন্দ্ব, সেখানকার বোমাবাজি, এই নিয়ে কিন্তু সেখানকার মানুষ খুব বীতশ্রদ্ধ রয়েছে। প্লাস মুকুল রায়ের তৃণমূলে ব্যাক করে যাওয়া, সেটাও কিন্তু তৃণমূলের এগেনস্টেই যাচ্ছে। ফলে সব মিলিয়ে ব্যারাকপুর আসনটাতেও কিন্তু পজিটিভ জায়গায় রয়েছে বিজেপি। এরপরে আসছি দমদম আসন। সৌগত রায়, বললাম মাত্র 3% কম ব্যবধান ছিল, 53,000-এর কাছাকাছি ভোটে সেখান থেকে কিন্তু সৌগত রায় জয়ী হয়েছিলেন। যা শোনা যাচ্ছে এবারে সৌগত রায়কে সেখানে টিকিট দিতে আগ্রহী নয় যে নবপ্রজন্মের কথা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম, সোজা কথাই তারা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চান সৌগত রায় আরেকবার যান সেখানে। সৌগত রায় নিজেরও সেখানে দাঁড়াবার খুব ইচ্ছা আছে, কিন্তু কাজটা কতখানি ইজি হবে সেইটা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। কেননা ইতিমধ্যেই কামারহাটি পুরসভার যিনি চেয়ারম্যান আছেন গোপাল সাহা, তাকে নিয়ে কিন্তু ইডি টানাহেজরা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি বরানগরের যে চেয়ারম্যান রয়েছেন অপর্ণা মৌলিক, তিনিও তো রোজই ইডির দুয়ারে গিয়ে দৌড় কাটছেন। কামারহাটির যে বর্তমান বিধায়ক মদন মিত্র, তার বাড়িতে কিন্তু ইডি তল্লাশি চালিয়ে দিয়েছে, সিবিআই কাণ্ডে অলরেডি জেল খেটে চলে এসছেন। এছাড়াও বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় এবং উত্তর দমদম পুরসভায় খুঁটিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। সুতরাং এই সব জায়গাগুলো কিন্তু এবার তোলপাড় হতে শুরু করবে এবং সেই জায়গায় নেতারা ঘর বাঁচাবেন, নিজেদের বাঁচাবেন নাকি দল বাঁচাবেন, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এবং তাপস রায়ের কথা বললাম, তাপস রায় কিন্তু এই লোকসভার মধ্যে বরানগর বিধানসভার কিন্তু তিনি বিধায়ক। ফলে সব মিলিয়ে দমদম কিন্তু নড়বড় করতে শুরু করেছে। তার থেকেও বড় কথা, দমদমে কিন্তু অতীতে প্রথম বিজেপির সাংসদ হয়েছিলেন এই দমদম কেন্দ্র থেকে তপন শিকদার। যদিও সেটা সিপিএমের একটা ক্লাস ছিল এবং সুভাষ চক্রবর্তী অমিতাভ নন্দীকে হারাতে চান, সেই রকম একটা ক্লাসের জায়গা থেকেই নাকি তপন শিকদার যেতেন এবং পরপর দুবার যেতেন সেই জায়গাটায়। পরে জ্যোতিবাবু সুভাষ চক্রবর্তীকে ডেকে বলেন যে সুভাষ, আমি মরার আগে দমদম সিপিএমের হয়ে পুনরুদ্ধার হয়েছে দেখতে চাই। তারপর বিপ্লবে খান্তি দেন সুভাষ চক্রবর্তী। কিন্তু যাই হোক, দমদমে কিন্তু অতীতে পদ্ম ফুটেছিল এবং সেই জায়গা থেকে গতবারও মাত্র 3% ডিফারেন্স একদম কানের গোড়া দিয়ে বেরিয়েছিল। সুতরাং দমদম এবারে কিন্তু পজিটিভ জায়গায় রয়েছে। একে তৃণমূলের প্রার্থী হবে ঠিক নেই, হলেও সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব হবে কিনা, এবং দ্বিতীয়ত এতগুলো নেতা মন্ত্রীকে নিয়ে সেখানে টানাটানি চলছে। ফলে সব মিলিয়ে দমদমে কিন্তু বেশ অগোছালো জায়গায় রয়েছে তৃণমূল এবং সেই জায়গায় পেনিট্রেট করতে পারে বিজেপি। এরপরে আসছি পরের আসন বারাসত। যে বারাসত আসনে কিন্তু গতবার কমফোর্টেবল একটা উইন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কেননা প্রাথমিকভাবে মৃণালকান্তি দেবনাথ ডাক্তারবাবু, তাকে প্রার্থী করা হলেও ভোটের প্রচারের সময় হঠাৎ তিনি গুটিয়ে যান। কী দলের সঙ্গে সমস্যা হয় জানে না, তিনি যদি ঠিকঠাক প্রচার করতেন এই বারাসত আসন গতবারই বিজেপির হয়ে যেতে পারত, এমনটা বিজেপি কর্মীরাই মনে করেন। 1,10,000 ভোটে জিতেছিলেন সেখানে কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু এই কাকলি ঘোষ দস্তিদারকে নিয়েও নাকি অভিষেক শিবিরের একটা প্রবলেম রয়েছে, তাকে টিকিট দিতে চান না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে টিকিট দিতে চান, অলরেডি গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া সেখানে দেখা যাচ্ছে। এর পাশাপাশি ভালো করে এই বারাসত লোকসভাটা একবার তাকিয়ে দেখুন, তার মধ্যেই রয়েছে হাবড়া এবং মধ্যমগ্রাম। হাবড়ার বিধায়ক বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যেই জেলে চলে গেছে। ফলে হাবড়া অঞ্চলে তৃণমূল নেতারা এবার কাঁপতে শুরু করেছে, মন্ত্রী গেছে, বাকি কাকে ধরে এবার টানাটানি শুরু হবে। এর পাশাপাশি মধ্যমগ্রামের যিনি বিধায়ক, বর্তমান খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, তাকে নিয়েও কিন্তু টানাটানি হতে পারে। ইতিমধ্যেই তার বাড়িতে ইডি চলে গেছে, যদিও তিনি বলেছেন যে তিনি কিছু জানেন না, কিন্তু খাদ্য দপ্তরে এত দুর্নীতি হয়েছে তিনি দায় ঝেড়ে ফেলবেন, ইডিও চুপচাপ বসে থাকবে, তাকে নিয়েও কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে। এবং মাথায় রাখতে হবে, এই লোকসভার অন্তর্গত একটি বিধানসভার নাম হচ্ছে কিন্তু বিধাননগর। সেই বিধাননগরের বিধায়কের নাম হচ্ছে সুজিত বসু, যে সুজিত বসুর বাড়িতে কালকে কিন্তু ইডি গিয়েছিল। ফলে এখানে যে ইডি আবারও চাপ বাড়াবে সেটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে এই সুজিত বসুকেই কিন্তু বারাসত লোকসভার দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে সব মিলিয়ে বারাসত আসনও কিন্তু তৃণমূলের জন্য টলমল করছে। গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া, নেতাদের নিয়ে ইডিদের টানাটানি এবং সবথেকে বড় কথা, এইখানে কিন্তু বিজেপির গতবারই জেতার মতো সম্ভাবনা তৈরি হয়েছিল। ফলে 5টার মধ্যে 4টে আসনই কিন্তু দেখা যাচ্ছে
যে বিজেপির পক্ষে যেতে পারে। তাহলে বসিরহাটে কি হবে? বসিরহাটে যেটা কার্যত অসম্ভব, কেননা এখানকার সংখ্যালঘু অঙ্ক। এই অঞ্চলটা সিপিআইয়ের গড় ছিল একটা সময়। অজয় চক্রবর্তী তিনি এখান থেকে সিপিআইয়ের টিকিটে জিততেন, 4বার না 5বার তিনি এখান থেকে সাংসদ হয়েছিলেন। এবং তৃণমূল কংগ্রেস কাকে না এখানে ট্রাই করেছে। প্রথমবার যখন নির্বাচনে লড়ল, সুদীপ্ত রায় পারেননি, নুরুজ্জামান সাহেবকে নিয়ে আসা হয়েছিল, তিনি পারেননি, এমনকি সুজিত বোসকে লড়তে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও পারেননি। শেষ পর্যন্ত এইখানে এসে তৃণমূল খাতা খোলে খুব সম্ভবত 2009 সালে, এবং 2009 সালে এখানে তৃণমূলের হয়ে প্রথম জেতেন, আমি যদি খুব ভুল না করি, শেখ নুরুল ইসলাম বোধহয় জিতেছিলেন এখান থেকে। নুরুল ইসলাম জেতার পর সেখানে তাকে 5 বছরের মাথায় চেঞ্জ করে দিতে হলো। যাকে চেঞ্জ করে দেওয়া হলো তাকে আবার 5 বছরের মাথায় 2019-এ চেঞ্জ করে নুসরাত জাহানকে নিয়ে আসা হলো। সেই নুসরাত জাহানকে 5 বছর বাদে আবারও চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ বসিরহাট কি কার্যত ছাগলের তৃতীয় সন্তান? প্রত্যেকবার প্রার্থী চেঞ্জ করতে হচ্ছে, একজন কাউকে প্রমিনেন্ট দেওয়া যাচ্ছে না। নুসরাত জাহানকে সেখানে তো খুঁজেই পাওয়া যায় না। যখন ঝড় হয়, আমফান হয়, মানুষজন বিপদগ্রস্ত থাকেন, তখন সাংসদ টিকটক করতে ব্যস্ত থাকেন। এবং এই ধরনের প্রার্থী নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ আছে বসিরহাটে। ফলে সেখানে ইতিমধ্যেই পোস্টার পড়ে গেছে, আমরা বহিরাগত কাউকে নয়, আমরা চাই এখানকার স্থানীয় কাউকে ভালো প্রার্থী করা হোক। এখন সংখ্যালঘুর অঙ্কে প্রায় 3.5 লাখ ভোটে গতবার এই আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু নুসরাত জাহান 5 বছরে যা খেল দেখিয়েছেন, এবার তৃণমূল কংগ্রেসকে কি বসিরহাটবাসী উচিত শিক্ষা দেবে? সম্প্রতি সেখানে সন্দেশখালী কাণ্ড হয়ে গেছে। শেখ শাহজাহান, এই ধরনের মুখ্যমন্ত্রীরাই কিন্তু, মানে স্থানীয় স্তরের মুখ্যমন্ত্রী যারা আর কি, শাহজাহানের মতো, তারাই কিন্তু বসিরহাটের খেলটা দেখিয়ে থাকেন। এখন প্রবলেম হচ্ছে এই শাহজাহান ফেরার। এরকম যতগুলো শাহজাহান আছে ভোটের আগে তাদের এলাকায় খুঁজে পাওয়া যাবে তো? কেননা এনআইএ ঢুকছে, আইবি ঢুকছে, সেখানে রোহিঙ্গারা কতখানি ভোট ব্যাংক দখল করে আছে, এই সংখ্যালঘু ভোটের কতখানি আসল আর কতখানি জল মেশানো, কতখানি ওই বাংলাদেশ বর্ডার টপকে মায়ানমার থেকে নৌকা করে নিয়ে এসে সেই ভোট ব্যাংক বানানো হয়েছে, সেটা তো এবার দেখবে এনআইএ, আইবি। আর যদি সেই ধরপাকড় শুরু হয়, এলাকা তো ফাঁকা হতে শুরু করবে। যদি এই ফলস ভোটাররা বেরিয়ে যায়, অর্থাৎ জলটা বেরিয়ে যায়, শুধু দুধটা পড়ে থাকে, সেখানেও কিন্তু অসম্ভব কিছু হয়ে যেতে পারে। ফলে বসিরহাট সন্দেশখালী কাণ্ডের পর কিন্তু আবারও টলমল করতে শুরু করে দিয়েছে। এমনিতেই নুসরাত জাহান কাণ্ড নিয়ে ব্যাকফুটে ছিল তৃণমূল। হয়তো বিজেপি জেতার মতো জায়গায় নেই, কিন্তু আইএসএফ আবার সেখানে যেভাবে সংগঠন বাড়াচ্ছে, এবং সেখানে যদি একটা সিপিআইয়ের ভোট ব্যাংক ছিল, সুতরাং বামেদের এবং কংগ্রেসের সমর্থনটা পেয়ে যায়, ওই আসনে আইএসএফ বার করে নেওয়ার মতো জায়গায় চলে যাচ্ছে। ফলে উত্তর 24 পরগনা জেলা যেটা ডিসাইড করে বঙ্গ রাজনীতির ভবিষ্যৎ, বাংলার রাজনীতির কুর্সিতে কার দখল থাকবে, সেই জায়গায় 5টি আসনেই কিন্তু তৃণমূলের টলমল করতে শুরু করে দিয়েছে। 4টি বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা, 1টি তৃণমূলের হাত থেকে বেরোবার সম্ভাবনা। কে নিতে পারে সেটা পরের কথা। ফলে সব মিলিয়ে উত্তর 24 পরগনার এই যে ছবিটা 2024-এর লোকসভার আগেই কিন্তু তৃণমূলের কপালে যথেষ্ট ভাঁজ ফেলার পক্ষে। এখন সেই জায়গাটা বুঝতে পেরেই ইতিমধ্যেই সেখানে কোর কমিটি করে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু করেও শেষ লাভ হবে। আর যদি উত্তর 24 পরগনা একবার হাত থেকে বেরিয়ে যায়, তাহলে নবান্নের গতি টিকিয়ে রাখতে পারবেন? বিজেপি কিন্তু 30+ টার্গেট করে নিয়েছে, এবং সেই লক্ষ্যে কিন্তু শুভেন্দু অধিকারী ছুটে বেড়াচ্ছেন, যেখানে যাচ্ছেন গেরুয়া ঝড় উঠছে। ফলে চাপ যে একটা আছে বোঝাই যাচ্ছে। শেষমেশ কী হবে, কে প্রার্থী হবেন সেদিকে তো আমাদের নজর থাকবেই, কিন্তু সত্যিই উত্তর 24 পরগনাতে এবার ঘাসফুল কি ফুটতে পারবে? 5টার একটা আসনেও ফুটবে, নাকি যেরকম অতীতে ছিল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ 2024-এ শেষেও সেই ছবিটাই দেখা যাবে? কি মনে হচ্ছে আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।